নমস্কার। সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা অভিনব একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন যে কাজী নজরুল ইসলামের অনন্য সৃষ্টি বিদ্রোহী কবিতার শতবর্ষ চলছে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম বিদ্রোহী 100। আপনারা এটাও জানেন যে এই বিদ্রোহী কবিতার অমোঘ উচ্চারণ কবিপুত্র কাজী সব্যসাচী তাঁর কণ্ঠে ধারণ করেছিলেন এবং তাঁর সেই আবৃত্তি জনমানসে এক আলোড়ন সৃষ্টি করেছিল। পরবর্তীতে আরও অনেক বিশিষ্ট আবৃত্তি শিল্পী এই বিদ্রোহী কবিতা আবৃত্তি করেছেন। আজ আমরা বিদ্রোহী কবিতার এই শতবর্ষে এসে আমরা অনেক কিছু জেনে নেব। ভীষণভাবে জানতে ইচ্ছে করছে এই বিদ্রোহী কবিতার উপজীব্য বিষয় কি, এই কবিতার তাৎপর্যই বা কি, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে এই কবিতার কি প্রাসঙ্গিকতা রয়েছে। এসবই নানান বিষয় আজ আমরা জেনে নেব আমাদের মাননীয় অতিথিদের কাছ থেকে। আজ আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর সুমিতা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত আছেন বিশিষ্ট সাহিত্যিক বিনোদ ঘোষাল। নমস্কার। আচ্ছা দিদি, আমি বলছিলাম যে এই যে কাজী নজরুল ইসলামের এই অসাধারণ একটা সৃষ্টি বিদ্রোহী কবিতা, এই সৃষ্টির তো একটা ইতিহাস আছে, একটা প্রেক্ষাপট আছে। এই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জেনে নিই। এই কবিতার প্রেক্ষাপটের কথা যদি বলতে হয় তাহলে আমি বলবো নজরুলের বালক বয়স থেকে সেটা শুরু করতে হবে। যখন স্কুলের ছাত্র তখনই তিনি একটা এয়ারগান নিয়ে গাছের ফলকে গুলিবিদ্ধ করে বলতেন, এই সাহেবদের মানলাম। বিদ্রোহ তার মনের মধ্যে এইভাবেই ছিল। তারপরে যখন যুদ্ধে গেলেন, বাঙালিরাই চেয়েছিলেন বেঙ্গলি রেজিমেন্ট তৈরি হোক, কিন্তু ব্রিটিশের পক্ষে যুদ্ধ করতে গিয়েছিলেন তো তারা। ব্রিটিশকে সমর্থন করা তাদের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যুদ্ধবিদ্যা শিখে এসে ব্রিটিশ বিতাড়নের জন্য সেই যুদ্ধবিদ্যাকে প্রয়োগ করা। তারপরে কাজী নজরুল ইসলাম তিনি যুদ্ধের সময় যে প্রেক্ষিতটা দেখলেন যুদ্ধ মানে দুর্বলের প্রতি সবলের অত্যাচার। বিদ্রোহ, তার বিদ্রোহ সারা জীবন কিন্তু এই একটা জায়গায় স্থিত ছিল, যিনি নিপীড়িত সেখানে তিনি তার পক্ষে, যিনি উৎপীড়ক তিনি তার বিপক্ষে। তারপর তিনি যখন কলকাতায় এলেন ফিরে যুদ্ধের শেষে, তখন যুদ্ধ ফেরত সৈনিক সহজেই চাকরি পেতে পারতেন। চাকরি না নিয়ে এই সাহিত্য চর্চায় তিনি চলে এলেন এবং থাকলেন মুজফ্ফর আহমদের সঙ্গে। 3-4 সি তালতলালেন। সেইখানে যখন এক রাত্রে 1921 ডিসেম্বরের এক রাত্রে বিদ্রোহী লেখা হলো, সেই বিদ্রোহীর মানসিকতা প্রেক্ষিতটা তৈরি হয়েছিল তার বালক বয়স থেকে। সেই জন্য কলম হাতে নিয়েই সেই বিদ্রোহের উৎসার তার কলমে এত সহজে, এত স্বচ্ছন্দে, এত মানে বিনা চেষ্টায় প্রকাশিত হলো, উৎসারিত হলো। এই হলো বিদ্রোহীর প্রেক্ষিত। আমরা বিদ্রোহী কবিতার প্রেক্ষিত সংক্ষিপ্ত ইতিহাস জানলাম। খুব সুন্দরভাবে দিদি আমাদের বিষয়টা বুঝিয়ে দিলেন। বিনোদা, আপনার কাছে যাওয়ার আগে কবি ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন যে জীবনের সত্য ও সৌন্দর্যের পরিপ্রেক্ষিতে জীবন উপলব্ধির সমালোচনাই হলো কবিতা। আসলে এই কথাটা কেন বললাম, আপনার কাছ থেকে সেই উপলব্ধির কথা শুনবো। বিদ্রোহী কবিতায় যে 100 বছরে এসে আপনার এই সময় দাঁড়িয়ে কি তার গুরুত্ব, কি তার চিন্তা ভাবনা, এক কথায় এই সময়ে তার প্রাসঙ্গিকতা কতখানি, এই বিষয়টা যদি আপনি বলেন। খুব ভালো প্রশ্নটি করলেন এবং আমরা আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয়া সুমিতাদির কাছ থেকে চমৎকার বিদ্রোহী কবিতার প্রেক্ষিতটিও শুনলাম। বিষয় যে হচ্ছে যে এখনো কি বিদ্রোহী কবিতা পাঠের প্রয়োজনীয়তা আছে? সত্যি কথা বলতে এই অনুষ্ঠান যারা এই মুহূর্তে শুনছেন, এই অনুষ্ঠান শুনবার পরে কিছুই না,
একটুখানি বিদ্রোহী কবিতার পাতাটি বার করে একবার উচ্চারণ করে পাঠ করে দেখুন। গায়ের রোমকূপ আজ 100 বছর পরেও শিহরিত হতে বাধ্য। প্রতিটি শব্দের মধ্যে যে অনন্ত আগুন ভরে রাখা রয়েছে, সেই 22 বছরের তরুণ ভরে দিয়েছিল, তা আজও সেই আগুন কিন্তু নেভেনি। কারণ চিরকালই শাসক এবং শাসিত, উৎপীড়ক এবং উৎপীড়িত এইভাবেই তো চলছে। ফলে উৎপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যে প্রতিবাদ, তা 100 বছর আগেও যেমন ছিল, আজও মানুষ কিন্তু উৎপীড়িত শাসকের দ্বারা। ফলে বিদ্রোহের আগুন কিন্তু আজও আমাদের বুকে তুষের মতো ধিকি ধিকি জ্বলছে। এই কবিতা পাঠ করলে তার প্রতি শব্দে, তার প্রতি ছত্রে যে প্রবল পরিমাণে বারুদের উদ্গীরণ রয়েছে, যে লাভা উদ্গীরণ রয়েছে, তা আমরা ছত্রে ছত্রে অনুভব করি। এই কবিতায় শুধুমাত্র বিদ্রোহের নয়, কারণ শুধু বিদ্রোহ হলে একটা শ্রেণীর কাছে হয়তো সেটা আকর্ষণীয় হতো, সেটা প্রাসঙ্গিক হতো। এর পাশাপাশি বিদ্রোহী কবিতার মধ্যে আরো একটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে আত্ম আবিষ্কার। এই কবিতার মধ্যে আচমকা এক 22 বছরের তরুণ নিজেকে আবিষ্কার করে ফেলছে। এই যে এত অসংখ্যবার, বোধহয় 146 বার আমি শব্দটা এই কবিতাতে ব্যবহৃত হয়েছে। এই প্রতিবার আমিকে যে আবিষ্কার করা, বিদ্রোহের পাশাপাশি নিজেকে চিনে ফেলা, অর্থাৎ আমি এবং বিশ্ব, আমি এবং পরমেশ্বর, এর মধ্যে কোনো পার্থক্য নেই, এবং আমি আছি তাই পৃথিবী রয়েছে, তাই জগৎ রয়েছে, আমার ক্ষমতার যে অপরিসীম, এইটা আবিষ্কার করে ফেলার যে একটা অসম্ভব একটা উল্লাস, একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ, সেইটা কিন্তু যেমন তখনও যে পরিমাণে আনন্দটা সেই কবিকে সেদিন দিয়েছিল, আজও এই 100 বছর পরে কি আগামী 100 বছর পরেও যদি আমরা সুস্থ থাকি, পৃথিবী সুস্থ থাকে, তখনও মানুষ এই আবিষ্কারের আনন্দ প্রতি মুহূর্তে এই কবিতার মধ্যে খুঁজে পাবে। এইখানেই বিদ্রোহের পাশাপাশি আত্ম আবিষ্কারের একটা প্রয়াস যে কবিতার মধ্যে রয়েছে, তা চূড়ান্তভাবে প্রাসঙ্গিক বলে আমার বিশ্বাস। বাহ, সুমিতাদি, এই যে বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের অসাধারণ একটি নির্মাণ, এই নির্মাণ প্রসঙ্গে আপনার কাছ থেকে একটু জেনে নিই। বিদ্রোহী কবিতার নির্মাণ নিয়ে দু এক কথায় বলা এত কঠিন, কারণ এই কবিতার যে নিজেকে প্রকাশ করা যেমন একটা বিস্ময়, এই কবিতার নির্মাণও একটা বিস্ময়। বিদ্রোহ অর্থাৎ সবলের অত্যাচার দুর্বলের প্রতি। যেদিন থেকে বিশ্ব সৃষ্টি হয়েছে, মানবের স্বভাবে আধিপত্যবাদ আছেই। অতএব এই বিদ্রোহ, অত্যাচার এবং তার বিরুদ্ধে বিদ্রোহ, এটা চলে আসছে যুগ যুগ ধরে। কাজী নজরুল ইসলাম এই কবিতায় সেই বিশ্বের প্রাচীন প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক যুগ থেকে পুরাণে, মহাকাব্যে এবং ইতিহাসে যত বিদ্রোহ প্রসঙ্গ এসেছে, যত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার যে প্রবল শক্তি সেটা এসেছে, সেইটাকে পুরাণ, ভারতীয় পুরাণ, কোরআন, গ্রিক মিথোলজি, কখনো কখনো বাইবেল, এই সমস্ত উপাদান থেকে তিনি সেগুলিকে গ্রহণ করেছেন। গ্রহণ করে 22 বছর তার মাত্র বয়স তখন। কখন তিনি এত পড়েছিলেন এই বিষয়ে তো আমার আজও কাটে না। এবং তারপরে আমি দুটি পংক্তি মাত্র বলছি। তিনি কিন্তু এক টানে বসে লিখেছেন, এক রাত্রে এক টানে বসে লিখেছেন। তিনি লিখছেন, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহংকার। ঈশান হচ্ছেন শিব, তার বিশান, তাতে পৃথিবীতে প্রলয় নেমে আসে। আর কোরআনে ইসরাফিল, তিনি একজন দেবদূত, তার শিঙা আছে, তার শিঙার ফুৎকারে কিয়ামতের দিন আসে, প্রলয়। দুটি পংক্তিতে পুরাণ এবং কোরআন থেকে দুটি সমজাতীয় বিষয় সঙ্গে সঙ্গে লিখতে লিখতে, তার সামনে তখন কোরআন আর পুরাণ তো খোলা ছিল না, তার মনের মধ্যে এগুলো এমন ভাবে ছিল যে তিনি এরকম ভাবে এটা লিখতে পারলেন। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। লিখতে এতটুকু কলম কাঁপে না, কলম সরে না। এবং কত জানা থাকলে এই নির্মাণের একটি অংশ হচ্ছে এই জ্ঞান মননকে এইভাবে কবিতায়
প্রাণিত করে দেওয়া। জ্ঞান এবং মনন তো কবিতা নয়, কিন্তু জ্ঞান এবং মনন থেকে শিল্প তৈরি করা, এইটা কাজী নজরুল ইসলাম এত এত অবলীলায় এই কবিতায় পেরেছেন। তার 100 বছরের এইটা একটা বড় কারণ, যে এত সহজে এত এত তীব্র বিদ্রোহকে তিনি সমস্ত বিশ্বায়িত পরিবেশে তিনি সেটাকে তুলে এনেছেন আমাদের সামনে। এছাড়া যদি নির্মাণের কথা বলা হয়, তাহলে নজরুল ইসলাম যে শব্দ ব্যবহার করে এই কবিতা লিখেছেন, তার আগে বাংলা কবিতায় এরকম শব্দ ব্যবহার ছিল না। আরবি ফার্সি শব্দ, খোদার আসন আরশ ছেদিয়া, আসন খোদার আসন, আরশ মানে কি? আরশ মানেও সিংহাসন। বারবার তিনি কিন্তু এটা এরকম করেছেন যে সংস্কৃত শব্দটা, বাংলা শব্দটা, তার পাশে একটা আরবি শব্দ রেখে দিয়েছেন বোঝাবার জন্য। জানেন, শব্দেরও একটা সাম্প্রদায়িকতা হয়। বাঙালি মুসলমান সে জল বলে না, পানি বলে, আর আমরা পানি বলি না, জল বলি। এই যে জল পানির যে দ্বন্দ্ব, নজরুল এতটুকু মানতেন না। যেখানে সেখানে তিনি জল এবং পানি ব্যবহার করেছেন, ঝড় এবং তুফান ব্যবহার করেছেন, আসন এবং আরশ ব্যবহার করেছেন। এখানে সর্বত্র পাওয়া যায়। এমনকি ইংরেজি শব্দ, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, তার আগে কেউ কেউ ব্যবহার করেননি। রবীন্দ্রনাথের কথাই ওঠে না, অন্যরাও ব্যবহার করেননি। কাজে এই কবিতার নির্মাণও যে একটা বিস্ময়, সেই বিষয়ে আমাদের আজও কাটে না। আসলে নির্মাণের কথা শুনতে শুনতে ছন্দ নির্মাণের কথা মনে পড়ে যাচ্ছে। একটু এবারে ছন্দ সম্পর্কে জানবো। তার আগে কাজী নজরুল ইসলামের ওই যে সেই লাইনগুলো একটু বলতে ইচ্ছা করছে, যে আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণে, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। কি অপূর্ব ছন্দ নির্মাণ এবং তার প্রকাশ। আপনি এই ছন্দ সম্পর্কে কিছু বলুন। দিদির কাছ থেকেও ছন্দ সম্পর্কে কিছু শুনবো, তার আগে একটু আপনি বলুন। হ্যাঁ, যদিও আমি ছান্দসিক নই এবং কবিও নই, এই কবিতাটি পাঠ একটা আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ফলে সামান্য কিছু কেন এই কবিতাটির একটা অনুরণন 24 ঘন্টা শরীরের মধ্যে একটা চলতে থাকে পাঠ করবার পরে, এই কৌতূহল থেকে একটুখানি পড়াশোনা করবার চেষ্টা করেছিলাম, জানার চেষ্টা করেছিলাম। যে জানলাম যে এটা তো ঠিক যে মাইকেল মধুসূদন, সত্যেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের পর এই রকম লেভেলের একজন কবি কাজী নজরুল ইসলাম, তার কবিতার মধ্যে যে প্রাণশক্তি, যে উচ্ছলতা, যে অসাধারণ ছন্দের, রূপকের, অনুপ্রাসের প্রয়োগ, তা বোধহয় আর পাওয়া যায় না, ওই সময় অন্তত পাওয়া যায়নি। মুক্তক মাত্রাবৃত্ত ছন্দে সম্ভবত কবিতাটি তিনি লিখেছিলেন। এবং উনি, একটা মজার ব্যাপার হচ্ছে, এই কবিতার মধ্যে ওই মানিনেকো কোনো আইন, একটা ওই ছন্দ যে সবসময় সঠিকভাবে পুরোপুরি প্রয়োগ হয়েছে তাও কিন্তু নয়। যারা ছন্দ নিয়ে কাজ করেন তাদের আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছিলেন যে না, মাত্রা যে সবসময় ওখানে সঠিকভাবে প্রত্যেকবারে ফলো করা হয়েছে তাও নয়, উনি ইচ্ছে মতো ভেঙেও দিয়েছেন, ইচ্ছে মতো ভেঙে দিয়েছেন। যেমন ভাবে দিদি নির্মাণের কথাটা বলছিলেন, যেভাবে তিনি বিভিন্ন ভাষা, অন্যান্য বিদেশি ভাষা ইচ্ছে মতো ব্যবহার করেছেন, গ্রিক পুরাণ ব্যবহার করেছেন, ভারতীয় পুরাণ ব্যবহার করেছেন, একই সঙ্গে তিনি ছন্দকে নিয়েও ছন্দকে বারবার ভেঙে ফেলেছেন। এই মজাটা কিন্তু এই কবিতার মধ্যে বারংবার, ওই উচ্ছৃঙ্খলের মতোই, কেমন ছন্দেও তিনি কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করছেন না, বারংবার ছন্দকে, বিভিন্ন ছন্দকে নিয়ে আসছেন, বিভিন্ন অনুপ্রাসকে নিয়ে আসছেন, রূপককে নিয়ে আসছেন, উপমাকে নিয়ে আসছেন, আবার ভেঙে ফেলছেন, আবার নতুন ভাবে একটা ছন্দ তৈরি করছেন। এই মজাটা বোধহয় এই বিদ্রোহী কবিতার মধ্যেই প্রথম পরিলক্ষিত হয়েছিল। এইটুকু আমার অন্তত ধারণা। এবার দিদি এই বিষয়টি সম্পর্কে আরো বিশদে হয়তো উনি বলতে পারবেন। আমার বিশদ কিছু কথা নেই, কথাটা একদমই ঠিক যে মাত্রাবৃত্ত, যাকে বললেন বিনোদ, কলাবৃত্ত এখন বলা হয়, কলাবৃত্ত ছন্দে 6 মাত্রার কলাবৃত্ত, এবং 6 মাত্রার কলাবৃত্ত মাঝে মাঝে একটা অতিপর্ব আছে, আমিগুলো হচ্ছে অতিপর্ব, সেটা ওই ছন্দ প্যাটার্নে পড়বে না। তা ছন্দ নিয়ে বেশি বেশি ভেতরের কথা এখানে বলার দরকার নেই। আমি খালি একটা কথা বলবো, এই একটা কলাবৃত্ত ছন্দ, এটা তিনি বিদ্রোহের কথা যেমন বলেছেন, সেই বিদ্রোহের কথা সেই একই সঙ্গে এই একই কবিতায় কিন্তু তিনি প্রেমের কথাও বলেছেন। একই ছন্দে তিনি যখন প্রেমের অনুভূতি প্রকাশ করছেন, আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, সেটা বলতেও আটকাচ্ছে না, আবার আমি আমি ধ্বংস করব সবকিছু, এটা বলতেও আটকাচ্ছে না।
একই ছন্দকে দুটো ভাবে একই ক্ষমতার খেলানো, এইটা কিন্তু আমরা আমি 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 রবীন্দ্রনাথের নাম করেই বলছি। রবীন্দ্রনাথ কলাবৃত্ত ছন্দে মধুর মধুর ধ্বনিকেই বেশি প্রকাশ করেছেন। কলাবৃত্ত ছন্দে বিদ্রোহের বাণী তার কবিতায় দেখা যায় না, কিন্তু নজরুল ইসলাম কলাবৃত্ত ছন্দে বিদ্রোহের কথাও যেমন বলেছেন, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, তেমনি বলেছেন আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাশির। একই ছন্দে দুটি ভাবকে সমানভাবে প্রকাশ করবার ক্ষমতা আমি মানে দ্বিতীয় কবি হয়তো আছেন, কিন্তু খুব বেশি কবির মধ্যে দেখিনি। বিনোদা এবং সুমিতাদি দুজনেই ছন্দ সম্পর্কে ভারী চমৎকার আলোচনা করলেন। আর দিদি যখন রবীন্দ্রনাথের কথা তুললেন, এই মুহূর্তে আমার রবীন্দ্রনাথের ছন্দ সম্পর্কে একটা কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন যে ছন্দ সঙ্গীতের একটা রূপ, কবিতায় সেই ছন্দ এবং ধ্বনি দুই মিলিয়া কবিতার ভাবকে কম্পান্বিত এবং জীবন্ত করিয়া তোলে, বাহিরের ভাষাকেও হৃদয়ের ধন করিয়া দেয়। এবং রবীন্দ্রনাথের এই ছন্দ, এই কথা মানে মানে বলতে বলতে মিলে গেল নজরুল ইসলামের যে ছন্দের প্রয়োগ, হ্যাঁ, সেই যে রবীন্দ্রনাথ যে ছন্দের ভাবের কথা বলছেন, তার ছন্দের প্রয়োগে তেমনই যেন একটা ভাব ভেতর থেকে বেরিয়ে আসছে, যা আমাদের ভীষণভাবে ভাবায়। বিদ্রোহী কবিতায় আমরা একদিকে যেমন পাচ্ছি কবির বিদ্রোহী সত্তা, দিদির কাছে আমি জিজ্ঞেস করব, আরেকদিকে পাই প্রেমের কথা, বিরহের কথা, অভিমানের কথা, আবার আরেকদিকে শুধুই ধ্বংস, আবার আরেকদিকে সৃষ্টির আনন্দ। কি অসাধারণ একটা মেলবন্ধন! এই বিষয়টি নিয়ে আপনি যদি কিছু বলেন। একজন যে কোনো মানুষই তার মনের মধ্যে একটাই ভাব থাকবে এমন তো নয়, একাধিক ভাবের সমন্বয়ে একটি মানব চরিত্র তৈরি হয়। কবিও তাই। কবি যিনি বিদ্রোহী, তিনি সবসময় খালি বিদ্রোহের কথাই বলবেন, প্রেমের কথা বলবেন না, এটা তো সম্ভব হয় না। আর তাছাড়া আমার একটা জিনিস বারবার মনে হয়েছে, যে বিদ্রোহী সেই বোধহয় সবচেয়ে বড় প্রেমিক। প্রেমিক না হলে বিদ্রোহী সে হবে কি করে? সে যে নির্যাতিত, যে উৎপীড়িত, তার প্রতি প্রেম থেকেই তো সে বিদ্রোহী হয়। তার বিদ্রোহের উদ্দেশ্য নয় খালি ধ্বংস। এটা হলো একটা দিক। প্রকৃত বিদ্রোহী হতে গেলে তাকে প্রেমিক হতে হয়। কিন্তু ব্যক্তিগত জীবনে, মানুষের তো ব্যক্তিগত জীবনও থাকে, সেই ব্যক্তিগত জীবনে তিনি তার জীবনে যে প্রেমের স্পর্শ তিনি পেয়েছিলেন সবাই জানি। তিনি হিন্দু কন্যা প্রমীলা তাকে বিবাহ করেছিলেন এবং এই নিয়ে অনেক অনেক আলোড়ন হয়েছিল, কিন্তু সেই দাম্পত্য জীবন শেষ পর্যন্ত ছিল। এটা ছাড়াও একজন কবির চিত্তে প্রেমের অনুভব, এটা প্রাচীনকাল থেকে চলে আসছে। সেই প্রেমের অনুভব, তার কোনো ব্যক্তিগত প্রেমের পাত্র বা পাত্রী আছে কি নেই, এটা তো আমরা ভাবি না। আমরা প্রেমের অনুভব নিয়ে কবিতা গান লেখা হয়। সেখানে কাজী নজরুল ইসলাম যে প্রেমের গানে, বিশেষ করে গানে এবং কবিতায়, সেখানেও তার হৃদয়, এই একজন মানুষ ছিলেন, তার হৃদয়ের কোনো বন্ধন ছিল না, সাবধানতা ছিল না বলাই ভালো। সাবধানতা ছিল না, তার ফলে তিনি মাঝে মাঝে অসুবিধাতেও পড়েছেন। কিন্তু যখন তার প্রেমের অনুভব মনের মধ্যে এসেছে, তখন তাকে তিনি যেভাবে প্রকাশ করেছেন, ওই যে বাধা বন্ধনহীন প্রেমের প্রকাশ, সেখানে উচ্চারণ করলেই আমাদের হৃদয় সেখানে আকৃষ্ট হয়। আমরা বুঝি এই প্রেমের ভেতরে সত্যতা আছে, সত্য অনুভব। সে যদি সাময়িক হয়, সত্য সবসময় চিরকালীন হবে এমন কথা নয়, সাময়িক সত্য বলেও একটা কথা আছে। সেই সাময়িক সত্য নজরুলের গানে, বিশেষ করে গানে এবং কবিতাতে গানেই বেশি, সেখানে প্রকাশ পেয়েছে। এবং সেই প্রকাশ যখনই তিনি উচ্চারণ করেন, তখনই তিনি কিন্তু আমাদের হৃদয়কে স্পর্শ করেন। আমাদের প্রত্যেকের মনের ভেতরে মানুষ আছে, তার মধ্যে প্রেমের অনুভূতি কোনো না কোনো ভাবে থাকবে। আমাদের প্রত্যেকের মনে সেই প্রেমের অনুভূতি তিনি স্পর্শ করেন তার সেই উচ্চারণের দ্বারা। এই জন্য বিদ্রোহী হলে প্রেমিক হবে না। প্রেমিক আর বিদ্রোহী আমি মনে করি একই সত্তার দুটি দিক। প্রেম, রাধা প্রেম করে বিদ্রোহী হননি, তেমনি নজরুল বিদ্রোহ করে প্রেমিক হয়েছে। কে বাজায় বাঁশি, এই শিরোনামে আপনার লেখা একটি উপন্যাস আছে, এবং আমি যতদূর জানি এই উপন্যাসে কাজী নজরুল ইসলামের বিভিন্ন দিক উঠে এসেছে।
পাশাপাশি বিদ্রোহী কবিতার কথাও এসেছে। আপনি একটু ছোট্ট করে এই বিষয়টা আমি বলবো একমাত্র উপন্যাস এ পর্যন্ত কাজী নজরুল ইসলামকে নিয়ে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি, মানে এটা বোধহয় কাজী নজরুল ইসলামের আশীর্বাদ, কারণ এত বছর হয়ে গেছে। আমি তো একজন সেই অর্থে একদমই নতুন কলমচি বলতে গেলে। কাজী নজরুল ইসলামের জীবন নিয়ে অনেক স্মৃতি কথা রয়েছে, অনেক প্রবন্ধর বা জীবনীও অনেক রয়েছে, কিন্তু জীবনীমূলক উপন্যাস সম্ভবত বাংলায় সম্পূর্ণ জীবন নিয়ে উপন্যাস সম্ভবত এই প্রথম লেখা হচ্ছে। এটা ঠিক আমি লিখছি বলবো না, এটা আমার কাজটা খানিকটা গণেশের মতোই আর কি। তিনি লেখাচ্ছেন, তিনি বলছেন, আমি লিখছি। কেন লিখেছিলাম ছোট্ট একটা লাইনে বলি। নিজে একটি ফিচার লিখবার জন্য একটি বই আমার হাতে এসেছিল, নজরুলের জীবনে নারী বলে। বইটি পড়ে আমি মুগ্ধ হয়ে যাই এবং মনে হয় যে বিদ্রোহী কবি ছোটবেলা থেকে শুনে আসছি, না জানি খুব বিদ্রোহী এইটুকুই হবেন। এইরকম লেভেলের একটা মানুষ প্রেমিক হতে পারে। এই যে দিদি যেটা বললেন না, যে প্রেমিক মাত্রই বিদ্রোহী আর বিদ্রোহী মাত্রই প্রেমিক। যে প্রেমিক নয় সে বিদ্রোহী হতে পারে না, আর যে বিদ্রোহী নয় সে প্রেমিক হতে পারে। এই মানুষটা এত প্রেম, এত গভীর প্রেম, এত মানে সাগরের মতো, একই সঙ্গে যেমন উচ্ছল তেমনই গভীর। তখন আমার মনে হয়েছিল যে শুধু একটা ফিচার লিখবো, আরো ডুবি না। এরকম সন্ধান যখন একটা পেয়েছি, আরো ডুবি না। পড়তে 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 মনে হলো আমি কিছুই জানতাম না এই মানুষটা সম্পর্কে, শুধু ওই বিদ্রোহী কবি আর কিছু কিছু প্রচলিত গান এবং কবিতা, ব্যাস এই আমার দৌড় এতদিন ধরে কলম চালানোর পরে। তখন মনে হলো তাহলে আমি কি করতে পারি আমার নিজের জন্য এবং আমার পাঠকদের জন্য। যদি আমি আবার একটি নজরুল জীবনী লিখতাম, সেটা 10টা বই থেকে শুধুমাত্র আরেকটা জীবনী হতো, তাতে নতুন কিছু আমি সংযোজন করতে পারতাম না। আমার মনে হলো যেহেতু আমাকে ঈশ্বর একটা দায়িত্ব বা একটা ক্ষমতা দিয়েছেন যে আমি কাহিনী রচনা করতে পারি, তখন মনে হলো যদি আমি কাহিনীর মাধ্যমে নজরুলের জীবনটিকে আবার বর্ণনা করি, তাহলে হয়তো কিছু মানুষ অতিরিক্তভাবে আকর্ষিত হবেন। মানে আমরা যে কোনো কিছু গল্পের মাধ্যমে যেটা বলি সেটা অনেক বেশি আমাদের কাছে গাঁথে না। ওই ইচ্ছে থেকে লেখা শুরু, আচমকা লিখতে শুরু করে দিয়ে তারপরে তো 6 বছর হয়ে গেল, এখনো লেখা চলছে। ওই লেখা প্রসঙ্গেই আমি ওই জায়গাটা একটুখানি আসি, খুব সংক্ষেপে বলি। দিদি তো ওই প্রাথমিক পর্যায়টা বললেন যে প্রেক্ষিতটা কি। এই বিদ্রোহী কবিতাটা যখন প্রকাশ পেল, প্রথমে প্রকাশ পেয়েছিল যদিও মুসলিম ভারতে প্রকাশ পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদের নলিনী বাবুর তৎপরতায় সেটা বিজলি পত্রিকাতে প্রথম প্রকাশিত হয় এবং প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে একটা মানে গোটা বাংলা জুড়ে একটা হই হই পড়ে যায় এবং 29,000 কপি এই পত্রিকাটি ছাপাতে হয় শুধু এই কবিতাটির জন্য। যে বিজলি পত্রিকায় প্রথম প্রকাশ পেল, এই প্রথম প্রকাশ পাওয়ার পর জনমানসে তার কি প্রভাব পড়েছিল, তার কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে? বিপুল প্রতিক্রিয়া, এবং সেটা মানে সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে, যেমন বিশিষ্টজনেরা খুব অবাক হয়ে গেছিলেন, অতি সাধারণ মানুষ এমন হয়েছে যে পত্রিকা অফিসে চিঠি লিখেছেন খুব সাধারণ একজন মানুষ, তিনি জানাচ্ছেন চিঠি লিখে যে এইরকম কবিতা আমি পড়িনি এবং এই কবিতা আমি খুব একটা যে কঠিন মানে খুব একটা যে আমি বুঝতে পেরেছি তা না, কিন্তু পড়ে আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এইখানটাই হচ্ছে এই বিদ্রোহী কবিতা। এবং তবে এটাও ঘটনা, যেমন ভাবে মানুষকে নাড়া দিয়েছিল তেমনি ভাবে আঘাত এসেছিল। ইসলাম পত্রিকা সেখানে কিন্তু লেখা হয়েছিল, এই এখন যেমন ট্রোল হয় না, তখন তো ট্রোল হওয়ার কোনো ব্যাপার না, লেখা হয়েছিল যে এই কাফের কবির পারলে আমরা শিরচ্ছেদ করি, মানে তিনি কেন এইরকম হিন্দু পুরাণ বা ইত্যাদি অনুষঙ্গ কেন নিয়ে এসেছেন। তো এইরকম ভাবে আক্রমণ কিন্তু তাকে করা হয়েছিল, ছেড়ে কথা বলা হয়নি। ফলে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, কিন্তু একটা আগুন জ্বলে উঠেছিল জনমানসে। এই মুহূর্তে দিদির কাছে একটু ছোট্ট একটা প্রশ্ন, খুব সংক্ষেপে আপনি যদি বলেন যে বিদ্রোহীর ইংরেজি অনুবাদ প্রসঙ্গে। বিদ্রোহীর ইংরেজি অনুবাদ সম্পর্কে আমি দুটি কথা বলতে চাইছিলাম। একটা হচ্ছে তার একটি লাইন আছে, উঠে আছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। এই বিধাত্রী নারী না পুরুষ, নারী না পুরুষ যখন অনুবাদ করেছেন অনুবাদকরা, কেউ লিখেছেন মাদার আর কেউ লিখেছেন রুলার। অনুবাদের সময় বিধাত্রী এটা বস্তুত স্ত্রীলিঙ্গ, কিন্তু নজরুল ঠিক স্ত্রীলিঙ্গ বোঝাতে চাননি, উনি অত ব্যাকরণটা বুঝতেন না, উনি বিধাত্রী ওরকম লিখেছিলেন। আর দ্বিতীয় কথাটি যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা অনুবাদ করেছেন, কবির চৌধুরী
পাকিস্তান আমলে যখন অনুবাদ করেছেন এই কবিতার, তখন হিন্দু প্রসঙ্গগুলো অনেক বাদ দিয়ে গেছেন, তার উপায় ছিল না। আবার বাংলাদেশ হবার পরে যখন এই কবিতা অনুবাদ হয়েছে, তখন সমস্ত প্রসঙ্গ সেখানে সুন্দর করে করা হয়েছে। অনুবাদের যে একটা রাজনীতিও থাকে, এখান থেকে আমরা বুঝলাম। এবং নজরুল তার মৃত্যুর পরেও এই রাজনীতিকে আলোড়িত করেছিলেন তার এই কবিতা দিয়ে। আমরা মৃত্যুর পরে বলবো না, মানে মননের মৃত্যুর পর বলা যাক, যে তিনি আলোড়িত করেছিলেন এই কবিতা দিয়ে। অনুবাদ থেকে সেটা বোঝা যায় কত জীবন্ত। আসলে বিদ্রোহী নিয়ে আলোচনা শেষ নেই, আমরা আবার কখনো সময় পেলে এই বিদ্রোহী নিয়ে আবার আলোচনায় বসবো। আমরা অতিথিদের জানাই অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। নমস্কার। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আনন্দ